যখন মোনাজাতের খবরটা আমরা জানি, আজকে অনেকটা দেরি হয়ে গেল আমাদের শুরু আমাদের 6টা থেকে শুরু করা হয়। আমরা সারা বছর ধরে নাটক করি, নাটকের মধ্যে গান গাই, বাচ্চাদের সাথে কাজ করি। আজকে আমরা আমাদের গান নিয়ে আমাদের জন্মদিন পালনের যে অনুষ্ঠান
হ্যাঁ, একটু একটু দূরে সরিয়ে দিন। আসলে আচ্ছা আচ্ছা, আচ্ছা, নমস্কার। উপস্থিত সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। উনি 12 বছরের বন্ধু। আমাদের ছোটবেলায় দুটো স্টেজ ছিল, শিশুকাল, তারপরে বালক বালিকা, তারপরে কিশোর কিশোর। সুতরাং উইনে এই বালক বালিকা কাল থেকে কিশোরের যুগ। এখন তো বালক বালিকাদের দেখা যায় না, মা বাবার প্রবল খেলা, শিশু তারপরে কিশোর কিশোর। সুতরাং ওরা আমাকে ফিরিয়ে দিল আমার সেই ছোটবেলার বালক বালিকা। ধন্যবাদ অভিনী। আরও অনেক দিন যাও, 12 হোক, সুখে থাকো, ভালো থাকো, কাজ করে যাও বিভিন্ন জায়গায়। আজকে ভীষণ সময় মানে চলে গেল। আগে নইলে আমি দুটো নাটক থেকে করবো ঠিক করেছিলাম। আপাতত মল্লিকা সেনগুপ্ত সীতায়ন থেকে আমি বলবো। খালি একটাই বলার আছে যে বর্ণনাকারী থেকে আমি বিভিন্ন চরিত্রে যাওয়া আসা করবো, এটা একটু কষ্ট করে বুঝে নেবেন। কেননা অভিনয় চলাকালীন আমি আর বলতে পারবো না এই এই চরিত্র। উষাকাল, ফাল্গুন মাস। শ্রীরামচন্দ্রের আদেশে লক্ষণ একটি ছোট্ট তরণী করে সীতাকে নিয়ে চলেছেন বাল্মীকির আশ্রমের উদ্দেশ্যে। হায়, বসন্ত বাতাসে ছিল নিষ্ঠুরতম বিবাহ বিচ্ছেদ। এদিকে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম থেকে কৌশলার প্রাসাদে ফিরে এসেছেন। বধূরা তাকে প্রণাম করে গেছে, কিন্তু সীতা এখন আসেনি। আচ্ছা, একটাই রিকোয়েস্ট, আমি তো পুরোটাই স্মৃতি থেকে করবো, ফোনগুলো যদি আপনারা একটু দয়া করে অফ করে রাখেন, কারণ আমার পুরো মনোযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়, পারি না। একটু অন্তত একজনের বৃদ্ধা মহিলাকে কনসিডার করুন। এদিকে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম থেকে নিমন্ত্রণ সেরে কৌশলা প্রাসাদে ফিরে এসেছেন। বধূরা তাকে প্রণাম করে গেছে, কিন্তু সীতা এখনো আসেনি। এই বধূটি তো কখনো মাঙ্গলিক আচার বিস্তৃত হন না, রামচন্দ্রই বাসছেন না কেন? তবে কি জানকীর শারীরিক কোনো অসুবিধে হলো? তার কথা শেষ হতে না হতে রাম প্রবেশ করে। উদ্ভ্রান্তের মতো তার আবির্ভাব দেখে সকলে চমকিত হন। রাম করজোড়ে মায়ের পাদর স্পর্শ করে উঠে দাঁড়ান, বলেন, মা। ও বাবা, এই কার গলা? মা, আপনাকে নির্জনে কিছু নিবেদন করব। কোনো বিপদ হয়েছে বুঝতে পারার সঙ্গে সঙ্গে কৌশলার স্নায়ুগুলো শক্ত হয়ে ওঠে। প্রবল কৌতূহল উত্তেজনা দমন করে তিনি রামচন্দ্রকে কিছুক্ষণ ওই অবস্থায় থাকতে দেন। কয়েক মুহূর্ত রামের মাথায় হাত রেখে অতিবাহিত করার পর রাম মুক্ত হলেন। মা, আমার সর্বস্ব বিসর্জন হয়েছে। সীতাকে আমি ত্যাগ করেছি প্রজাদের সন্তুষ্টির জন্য। কৌশলার সমস্ত স্থৈর্য খান খান হয়ে যায়। কি বলছো পুত্র? কি ব্যাপার? তুমি সুস্থ আছো তো? আমি কি ধর্মনিষ্ঠ, সত্যনিষ্ঠ, স্থিতধী রামচন্দ্রের মুখ থেকে এইরূপ ভয়ানক বাক্য শুনবার জন্য এতদিন জীবন ধারণ করেছিলাম? কৌশলার উগ্র মূর্তি দেখে রামের জাঢ্য ও শোক উড়ে যেতে থাকে। তিনি এখন আত্মপক্ষ সমর্থনের জন্য তৈরি হন। মা, আপনি নিশ্চয়ই বুঝবেন, সীতাকে যে ত্যাগ করেছে সে আপনার পুত্র বা সীতার স্বামী নয়। সে এক ক্ষত্রিয় মহিপাল। প্রজাদের সন্তুষ্টি বিধানই তার একমাত্র কাজ। এই সকল আড়ম্বরপূর্ণ বাক্য জীবনে আমি বহুবার শুনেছি পুত্র, কিন্তু তুমি যে কাজ করেছো এইরূপ মূঢ়তা আমি কোনো রাজার মধ্যে দেখিনি। না না, দেখা তো দূরের কথা, শ্রবণও করিনি। মা, কেন বুঝতে পারছেন না?